হে মহামানব, স্বাধীনতার এত বছর পরেও তুমি মূর্তি, রাস্তার নাম, প্রতিষ্ঠানের নাম ও জন্মদিনে ঠান্ডা ঘরের আলোচনায় ব্যস্ত। গম্ভীর সব অঙ্গীকারের বন্যায় হারিয়ে যাচ্ছে সমস্ত তথ্য। তোমার না ফিরে আসার আসল তথ্য চক্রান্ত। চেষ্টা করব আমি জীবন দিয়ে, রক্ত দিয়ে এ দেশের ঘরে ঘরে তোমাকে পৌঁছে দিতে। মহামানব হিসাবে নয়, একজন সঠিক নেতা হিসাবে। আজও আমরা দিকভ্রান্ত। যেখানেই থাকো আমাদের পাশে থেকো। জয় হিন্দ। আরেকটা প্রশ্ন আমার মনের মধ্যে জেগেছে যে আজ পর্যন্ত কিন্তু আমেরিকা খুব একটা সদুত্তর দিতে পারেনি যে হিরোশিমা এবং নাগাসাকিতে ওরা কেন অ্যাটম বোম ফেলেছে। যুদ্ধ তো প্রায় শেষই হয়ে গিয়েছিল, মানে জাপান তো পুরো পর্যুদস্ত, স্যারেন্ডার করার মতন অবস্থায় এসে গিয়েছিল। আর কিছুদিন হলেই স্যারেন্ডার করতো, হয়তো কয়েক সপ্তাহ দেরি হতো বা 1 মাস 2 মাস দেরি হতো, কিন্তু জাপানকে স্যারেন্ডার করতেই হতো। জার্মানিকে যে কায়দায় আমেরিকা এবং রাশিয়া দুদিক থেকে সাঁড়াশি আক্রমণ করে জার্মানিকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছিল তার কয়েক মাস আগে, এপ্রিল মে মাস নাগাদ, সেরকম জাপানেও করার পরিকল্পনা ছিল। তাহলে হঠাৎ দুটো অ্যাটম বোম কেন? ওরা প্রথম দিকে একটা খুব মৃদু অক্ষম একটা অজুহাত দেওয়ার চেষ্টা করেছে যে সেই পার্ল হারবারে আক্রমণ করেছিল জাপান অতর্কিতে আমেরিকার নৌবাহিনীর ওপরে, হঠাৎ দুম করে কিছু জাহাজ ওরা উড়িয়ে দিয়েছিল, তার প্রতিশোধ। পার্ল হারবারের ঘটনা তো ঘটেছিল 1941 সালের 7ই ডিসেম্বর, 4 বছর আগে। হঠাৎ তার প্রতিশোধ এতদিন পরে? দ্বিতীয় যে অজুহাত ট্রুম্যান সাহেব, আমেরিকার প্রেসিডেন্ট, ব্যক্ত করার চেষ্টা করেছিলেন সেটা হলো যে জুলাইয়ের 16 তারিখ ম্যানহাটেন প্রজেক্ট থেকে বিজ্ঞানীদের কাছ থেকে খবর চলে এলো যে অ্যাটম বোমের ডেভেলপমেন্ট তৈরি শেষ, রেডি ফর মিলিটারি ইউজ, মিলিটারি ব্যবহারের জন্য প্রস্তুত। তখন তারা পরামর্শ করে দেখলেন যে যদি আমরা অ্যাটম বোমটা ফেলি, দুটো অ্যাটম বোম ফেলি দুটো শহরে, সিভিলিয়ান শহরে, যেখানে আর্মি ব্যারাকস রয়েছে কিন্তু মূলত যেখানে সাধারণ মানুষ থাকে, সেই রকম যদি আমরা ফেলি তাহলে যুদ্ধটা আর প্রলম্বিত হবে না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এইটা আমেরিকার অফিসিয়াল পজিশন। আজ পর্যন্ত আমেরিকার কোনো প্রেসিডেন্ট, আমেরিকার কোনো কূটনীতিবিদ, আমেরিকার কেউ সেই অ্যাটম বোম ফেলার জন্য কোনো রকম ক্ষমা প্রার্থনা কোথাও কারোর কাছে করেনি। ক্ষমা প্রার্থনাটা সম্পূর্ণ নির্ভর করছে পলিটিক্যাল খেলার উপরে। জার্মানিতে হলোকাস্ট হয়েছিল, বহু ইহুদিরা শেষ হয়ে গিয়েছিল, তার জন্য জার্মানিকে সারাক্ষণ ক্ষমা প্রার্থনা করে যেতে হয়, অনুশোচনা দেখিয়ে যেতে হয়। কিন্তু যত ইহুদি মারা গিয়েছিল তার চেয়ে 4 গুণ বেশি বাঙালি মারা গিয়েছিল বাংলার মন্বন্তরে, যে জেনোসাইডের কারণ হচ্ছে উইনস্টন চার্চিল। আজ পর্যন্ত কোনো ব্রিটেনের প্রধানমন্ত্রী কি কূটনীতিবিদ বা কেউ তার জন্য ক্ষমা প্রার্থনা করেনি। ওই যে গমের জাহাজ ফিরে গেল চার্চিলের নির্দেশে, ড্যাম দোজ পিপল অ্যান্ড দেয়ার ড্যাম রিলিজিয়ন, তার বক্তব্য ছিল মরুক তারা, 4 গুণ বেশি ইহুদিদের থেকে।
যেন যারা জয়ী হয় তারা ক্ষমা প্রার্থনা করে না। কিন্তু ডগলাস ম্যাকার্থার, কমান্ডার অফ ইউএস আর্মড ফোর্সেস, তিনি পরিষ্কার বলেছেন কমপ্লিটলি আননেসেসারি, সম্পূর্ণ অপ্রয়োজনীয় এই দুটো বোম ফেলা। জাপান ওয়াজ অন দ্য পয়েন্ট অফ কোল্যাপস অ্যান্ড সারেন্ডার। জাপান একদম ভেঙে পড়ার মতন অবস্থা এবং আত্মসমর্পণের জন্য তৈরি যখন অ্যাটম বোম ফেলা হলো। আরেকজন, তার নাম হচ্ছে খুব প্রভাবশালী ব্যক্তি, জেনারেল কার্টিস লিমে, বিখ্যাত লোক, কারণ তিনি প্রেসিশন বম্বিংয়ের জন্য খুব বিখ্যাত হয়েছিলেন জার্মানিতে এবং জাপানে, তাই জন্য তিনি এয়ার কমান্ডার ইন চিফ ছিলেন। তিনি বলেছিলেন দ্য অ্যাটমিক বম্ব হ্যাড নাথিং টু ডু উইথ দ্য এন্ড অফ দ্য ওয়ার, যে অ্যাটম বোম ফেলার সাথে যুদ্ধটাকে তাড়াতাড়ি শেষ করে দেওয়া কোনো সম্পর্ক নেই। তাহলে অ্যাটম বোম ফেলার প্রয়োজনটা কি ছিল পরমাণু বোমা? কোনো সদুত্তর নেই। আমাদের প্রশ্ন, কাউকে কি আটকানোর দরকার ছিল? কোনো কিছুকে আটকানোর দরকার ছিল? কোনো এক সত্যকে, কোনো এক অনিবার্যকে? এটা আমার প্রশ্ন। এই কথা আমি একা বলছি না, এই কথা বলেছেন ফৈজাবাদের সেই রহস্যময় সন্ন্যাসী ভগবানজি। তিনি বলেছিলেন জাপানে অ্যাটম বোম ফেলা হয়েছে একটাই কারণে, টু স্টপ বোস। অর্থাৎ তিনি তাড়াতাড়ি আবার, তার এত ক্ষমতা, তার এত প্রভাব পুরো এশিয়াতে, তিনি রাশিয়ার সাহায্য নিয়ে নতুন করে সেনাবাহিনী তৈরি করে আবার ঢুকে পড়তে পারেন যে কোনো সময়, তাকে আটকানো। बासजी को जाने हिंद आ गए है नागजी से हिंद को शान हिंद आ गए। बासजी को जाने हिंद आ गए है नागजी से हिंद को शान हिंद आ गए। শুধু দুটো কথা বলবো, যে যদি আইএনএ সফল হতো, দিল্লি যদি পৌঁছে যেত, নেতাজি যদি সর্বাধিনায়ক হতেন, নেহেরু গান্ধীর জায়গাটা যদি না থাকতো, তাহলে প্রথম জিনিস যেটা হতো সেটা হচ্ছে সেই ভারত, অবিভক্ত ভারত স্বাধীন হতো। ইনফ্যাক্ট যখন আইএনএ ঢুকছে, চারদিকে খবর চলে যাচ্ছে যে আইএনএ খুব কাছাকাছি এসে গেছে এবং অনেক ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ফোর্সেস, ভারতীয়রা আইএনএতে চলে যাচ্ছে, ফেন্স জাম্পিং করছে, যখন খবর আসছে, তখন কলকাতাতেই বেশ কিছু সিনিয়র মুসলিম লীগের নেতা স্বগতোক্তির মতো বলেই ফেলেছেন যে আইএনএ যদি এসে যায় তাহলে তাহলে আমাদের স্বাধীন পাকিস্তানের কি হবে, সেই স্বপ্নটা কি হবে? এক নম্বর, অবিভক্ত ভারত স্বাধীন হতো। দু নম্বর, এবং যেটা আজকে আমার বিষয়ের প্রধান মেরুদণ্ড, যদি নেতাজির, অথবা যদি নেতাজিকে আমরা আলাদা করে নেতাজি বলছি না, মানে গান্ধী নেহেরু এই কংগ্রেস কালচারের বাইরে যদি শাসন ব্যবস্থা তৈরি হতো, একটা ভারতীয়, একটা পাশ্চাত্য নয়, একটা ভারতীয়, এমন একটা মানুষ যিনি বলেছিলেন, জওহরলাল নেহেরু, যে আই এম দ্য লাস্ট হোয়াইট ম্যান টু রুল ইন্ডিয়া, আমি শেষ শ্বেতাঙ্গ শাসক ভারতের, এইরকম একটা লোক নয়, একজন প্রকৃত ভারতীয় যদি ক্ষমতায় আসতো, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের ইতিহাস চর্চা, আমাদের প্রশাসন, আমাদের রাজনীতি, আমাদের গ্রামোন্নয়ন, আমাদের নগর উন্নয়ন, পুরো পরিকাঠামোটাই, পুরো ব্যবস্থাটাই অন্যরকম হতো। শ্বেতাঙ্গদের নকল করার কোনো দরকার হতো না। সবচেয়ে বড় কথা, আমরা জানতাম আমরা কে। আমরাই যে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা, সবচেয়ে উন্নত সভ্যতা, সেটা আমরা জানতাম।
এটা নিয়ে কোনো তর্ক হতো না, কেউ কোনো গল্প আমাদের উপর চাপাতে পারতো না, এটা আমরা জানতাম এবং সেটাই আমরা কন্টিনিউয়াসলি জানাতে পারতাম পৃথিবীকে। সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে থাকতো দ্য লিডার অফ সিভিলাইজেশন বলে। উদাহরণ দিচ্ছি, আমি একটু মজা করে উদাহরণ দিচ্ছি। কে কবে আমাদের নোবেল পুরস্কার দেবে তার জন্য আমরা বসে থাকতাম না। আমাদের ভারত থেকে কে পুরস্কার ঘোষণা করা হচ্ছে, পৃথিবীর কে পাচ্ছে, তার জন্য সবাই লালায়িত হয়ে থাকতো। ধরা যাক সাহিত্যের জন্য বাল্মীকি পুরস্কার বা কালিদাস সম্মান, বা বিজ্ঞানের জন্য আর্যভট্ট পুরস্কার, বা রাজনৈতিক কৌশলের জন্য চাণক্য পুরস্কার। আমি উদাহরণস্বরূপ একটু মজা করে বলছি, কিন্তু ব্যাপারটা এইভাবেই ঘুরে যেত। আজ যেমন আমরা আমেরিকা কিংবা ব্রিটেন কিংবা ফ্রান্স কিংবা জার্মানির ইউনিভার্সিটিতে ভর্তি হলে পড়তে যাই, তখন ব্যাপারটা একদম উল্টো হতো। ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ভাষা, ভারতীয় নাচ গান, ভারতীয় সাহিত্য একটু ছোঁয়া পাওয়ার জন্য মানুষ পড়তে যেত, যেটা হয়েছিল বুদ্ধের সময় বা বুদ্ধের আমলে। বিদেশ থেকে সমস্ত স্কলাররা, স্টুডেন্টরা নালন্দায় ভর্তি হতে পারলে, তক্ষশিলায় ভর্তি হতে পারলে, বিক্রমপুরে ভর্তি হতে পারলে পড়তে যেত। 6 মাস করে তাদের ইন্দোনেশিয়াতে থাকতে হতো সংস্কৃত শেখার জন্য ভারতে ঢোকার আগে। সংস্কৃত শিখে তবে তারা প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে পারবে, নাহলে পারবে না। নালন্দায় ঢোকা বা তক্ষশিলাতে ঢোকা মানে একটা বিরাট ব্যাপার। এই সমীকরণটা আজকে হতো। এইটাকে কি আটকানোর খুব দরকার ছিল? হ্যাঁ, ছিল তো। তাই জন্য তখন যখন আমাকে কেউ বলে বা যখন তর্ক তোলে মানুষ যে অ্যাটম বোম তো আমেরিকা ফেলেছে, তার সাথে এসবের কি সম্পর্ক? আমেরিকা দেশটা কারা তৈরি করেছে? এইটাই তো হোয়াইট ইউরোপিয়ানসরা তৈরি করেছে। আমেরিকাতে কাদের প্রভাব সবচেয়ে বেশি? ব্রিটিশ আমেরিকানদের প্রভাব সবচেয়ে বেশি, যারা নর্থ আমেরিকান বেশিরভাগ। খুব বেশি ইটালিয়ান আমেরিকান বা মেক্সিকান আমেরিকান, ওদের প্রভাব অতটা বেশি নয়। কারণ এই যে সংস্কৃতির কথা বলছি, এটার সাথে কিন্তু পুরো পাশ্চাত্য সংস্কৃতি যুক্ত, শুধু ব্রিটেন বা শুধু ইউরোপ নয়। আর সেই কথাতেই আমি আসবো।